যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্র হামলায় সপ্তাহ পেরোল ইরান ইসরায়েল সংঘাতের। ধ্বংসের পাল্টাপাল্টি দাবি দুই দেশের। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি বলছে জাতিসংঘ। We did not find in Iran elements to indicate that there is an active, systematic plan to build a nuclear weapon. যুদ্ধ বন্ধে যৌক্তিক আলোচনায় রাজি তেহরান। চলমান আগ্রাসন থামাতে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা ইরানি রাষ্ট্রদূতের। উজানের ঢলে ফের বাঁধ ভাঙল ফেনীর ফুলগাজীতে। মুহুরীর পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ। আমাদের বাড়িঘরে পানি ঢুকছে, আমরা রান্না বাড়া করতে পারতেছি না, আমরা বিষম অসুবিধা পাচ্ছি। বহুবার আইয়ে খালি এটা ঠিকই করবো, ঠিকের বেলা কিছু হয় না। এটা আমার ঘরের ভিতরে পানি, পুরা গ্রাম বণিক পাড়া প্রভাবিত হয়ে গেছে পানিতে। গাজীপুরে সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি, হামলায় এক অটোরিকশা চালক নিহত। ক্ষুব্ধ জনতার পিটুনিতে মারা গেছে এক ডাকাত সদস্য, আটক 4। র্যাব ও ডিজিএফআই এর সাবেক 23 কর্মকর্তার নাম গুম কমিশনের রিপোর্টে। 6টি সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত আটকের কথা মিলছে। বাহিনী ডিটেইন করছে, আরেক বাহিনী হয়তো রিলিজ করে দিচ্ছে অথবা এক্সিকিউশনে যাচ্ছে। সো এইটা এই প্রক্রিয়ায় হয়ে আসছিল, এখানে প্রত্যেকটা বাহিনী ইনভলভ। রোহিঙ্গাদের চাপে পিষ্ট পর্যটন জেলা কক্সবাজার। 12.5 লাখ ছাড়িয়েছে নিবন্ধিত আশ্রয়প্রার্থী। মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে থমকে গেছে প্রত্যাবাসন। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সপ্তাহ পেরিয়ে নতুন উত্তেজনা ইরান ইসরায়েল সংঘাত ঘিরে। শুক্রবার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এক ঝাঁক মিসাইল ছোড়ে আইআরজিসি। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বীর সেবার বেশ কিছু আবাসিক স্থাপনা। এর আগে তেহরান সহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোয় 60টির বেশি যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় আইডিএফ। তেল আবিবের দাবি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা আর স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে, যাতে ব্যবহৃত হয়েছে সারফেস টু সারফেস মিসাইল। গোপন স্থান থেকে উৎক্ষিপ্ত হচ্ছে মিসাইল। টার্গেট অন্তত 1,500 কিলোমিটার দূরের ইসরায়েলি ভূখণ্ড। শুক্রবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বীরসেবা শহরে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই আবাসিক এলাকা পরিণত হয় অগ্নিগর্ভে। এ হামলার জেরে বন্ধ বীরসেবা ট্রেন স্টেশন। শুক্রবার ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন মিসাইল হামলা চালায় আইআরজিসি, যার বেশিরভাগের টার্গেট ছিল দেশটির দক্ষিণাঞ্চল। অবশ্য আইডিএফ এর দাবি, ভূপাতিত করা হয়েছে অন্তত 3টি ড্রোন। এর কিছুক্ষণ আগেই ইরান জুড়ে অর্ধশতাধিক যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় আইডিএফ। ফেলা হয় শতাধিক বোমা। টার্গেট করা হয় তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার। ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংসের দাবি করে তেল আবিব। আমাদের হামলার মূল লক্ষ্য ছিল ইরানি বাহিনীর প্রতিটি সামরিক স্থাপনা, যা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি। যারা আমাদের বিরুদ্ধে চলে তাদের চড়া মূল্য দিতে হয়। এটার প্রমাণ আমরা কাজের মাধ্যমে দিচ্ছি। যুদ্ধবিমানের পাশাপাশি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল ছোড়ার কথা জানায় তেল আবিব। পাশাপাশি ক্যাসপিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে হামলা। উত্তরাঞ্চলীয় রাশদ শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। টানা 8 দিনের এই সংঘাতে ঘর ছেড়েছে 5,000-এর বেশি ইসরায়েলি। অন্যদিকে তেহরান ছেড়েছেন দেশি বিদেশি কয়েক হাজার মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানান, ইরানের পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেও তা অস্ত্রে রূপান্তর করতে আরও সময় প্রয়োজন। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া।
যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম ইরান, এমন অভিযোগের ভিত্তিতে দেশটির উপর গেল শুক্রবার থেকে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। নাতাঞ্জ, আরাক, ফোর্দো সহ বিভিন্ন পরমাণু কেন্দ্র এরই মধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে। তবে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ভিন্ন কথা। IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানান, ইরানের কাছে নেই কোনো পরমাণু অস্ত্র। এ সংক্রান্ত কোনো প্রমাণ মেলেনি বলেও জানান তিনি। We did not find in Iran elements to indicate that there is an active ইরানের পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তবে এটিকে কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও সময় প্রয়োজন। দরকার আরও ব্যাপক প্রযুক্তিগত পরীক্ষা। তবে অতীতে অস্ত্র তৈরির বিভিন্ন উপাদান ছিল ইরানের, যদিও সেগুলো এখন আর নেই। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। তেল আবিবের কার্যক্রম পুরো বিশ্বকে পরমাণু সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ মস্কোর। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ। এর পাশাপাশি এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, পুরো বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। এদিকে ইসরায়েলে হামলার পর ইরানের পরমাণু কেন্দ্রগুলো থেকে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি বলে জানিয়েছে জাতিসংঘ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরান সরকারের পতন ইসরায়েলের মূল লক্ষ্য নয়, তবে চলমান অভিযানের ফলাফলস্বরূপ ঘটতে পারে প্রশাসনিক পরিবর্তন। ইসরায়েলি এক সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইরানের সব পারমাণবিক ও সামরিক প্রকল্প ধ্বংসের উদ্দেশ্য ব্যক্ত করেন তিনি। জানান, খামেনি প্রশাসনকে ক্ষমতাচ্যুত করাটাই পুরোপুরি ইরানিদের সিদ্ধান্ত। এ বিষয়ে আলাদা কোনো পদক্ষেপ নেয়ার কথা ভাবেনি ইসরায়েল। অবশ্য চলমান অভিযানের সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলের মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস। তাছাড়া দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অগ্রগতি থামানো আমাদের টার্গেট। ইরানের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান। অভিযানের ফলাফলে যদি সরকারের পতন ঘটে, সেটির জন্য ইসরায়েল দায়ী নয়, কারণ প্রশাসনিক পরিবর্তন পুরোপুরি ইরানিদের উপর নির্ভরশীল। চলমান আগ্রাসন বন্ধে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বাত্মক সমর্থন চায় ইরান। এই অবস্থানের কথা জানিয়ে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি বলছেন, তাদের সাথে যা হচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ বন্ধে যৌক্তিক আলোচনা করতে তেহরান রাজি জানিয়ে এই কূটনীতিক বলেন, অন্যথায় এর ভয়াবহ প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বেই। রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। দিন পেরিয়ে সপ্তাহ, ৮ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। হামলা পাল্টা হামলার পাশাপাশি এই যুদ্ধে সক্রিয় হচ্ছে ইরান ইসরায়েল দুই পক্ষের শত্রুমিত্ররাও। গেল শুক্রবার থেকেই টার্গেট মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইসরায়েলের হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি জীবন গেছে ৫ শতাধিক বেসামরিক ইরানির। ধ্বংসযজ্ঞে পরিণত রাজধানী তেহরান প্রায় জনমানব শূন্য। এত বড় নৃশংসতার পরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সংস্থাটির নীরব ভূমিকায় বিস্মিত ঢাকায় ইরানের রাষ্ট্রদূত। প্রত্যাশা, ইসলামী সম্মেলন সংস্থা OIC সহ সব রাষ্ট্রই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবে। These aggressions and this armed attack has been any silence is the meaning of the weakening of the pillars of the international law. ইরানে যা হচ্ছে তা যুদ্ধাপরাধ। সব ধরনের আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন করছে ইসরায়েল। এসব ঘটনায় নিরাপত্তা পরিষদের নীরবতা বিস্ময়কর। OIC বৈঠকে বসছে। আমরা চাই সব দেশ এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোক, কথা বলুক। বাংলাদেশ সহ যেসব দেশ ইরানে ভয়াবহ হামলার নিন্দা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলছেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অনেক দূর এগোনোর পর হামলা করেছে তেল আবিব। তবে তেহরান এখন আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ইরান হামলা করেছে তেল আবিব, তবে তেহরান এখন আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ইরান and America were on the
courses and on the process of the negotiations. যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা চলছিল, ঠিক তখনই কোনো পূর্ব ঘোষণা ছাড়া হামলা করল ইসরায়েল। আমরা এখনো আলোচনার জন্য রাজি। Destroy the way of diplomacy. যুদ্ধবন্ধে কার্যকর উদ্যোগ না নিলে পারস্য উপসাগর তথা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা অনেকের। ইরান বলছে এর প্রভাব দৃশ্যমান হতে পারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে। If their aggression continues and they come to the other fields, possibly economic fields. আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে কিছু করার নেই। এই অবস্থা চলতে থাকলে তেলের পরিবহন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব পড়বে, ফলে দামও বাড়তে পারে। আরও কতটা বাড়বে তা আমাদের জানা নেই। ইরানের রাষ্ট্রদূতের আশা, ন্যায় অন্যায় সত্য বনাম মিথ্যার যুদ্ধে বিশ্বের বিবেকবান মানুষ প্রকাশ্যে বা নীরবে তাদের পক্ষেই থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। উজানের ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। স্থানীয়রা জানায় কয়েকদিন ধরে মুহুরী নদীর পানি বাড়ছে। গতরাতে উত্তর বড়ইয়া এলাকায় নদীর বাঁধ ভেঙে পানি ঢুকতে থাকে লোকালয়ে। বাড়িঘরে পানি ঢোকায় গ্রামের অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। এছাড়া দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় ক্ষতি হয়েছে দোকানপাটের মালামালের। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে একটি স্থানে বাঁধ ভেঙেছে, ঝুঁকিতে রয়েছে আরও কয়েকটি স্থান। এদিকে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল। বেড়িবাঁধটা ছিল, ওটা ভেঙে পানি ঢুকে গেছে দোকানে। আমার ঘরটাও, এখন আমি সামান্য মতো চাকরি করে একটা ঘর তৈরি করেছি, ওই ঘরটা মাটি সরে যে ঘরটা যে কোনো সময় এটা পড়ে যেতে পারে। এখন আমাদের ঘরে আটু পানি, আমাদের রান্না টান্না সব বন্ধ। রাতভর চেষ্টা করছি, আমরা টিকে যেতে পারি নাই। এটা সবাই মিলে আসিলাম, চেষ্টা করছি, পারি নাই। বহুবার আইয়ে খালি এটা ঠিকই করবো, ঠিকের বেলা কিছু হয় না। দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো। ফেনীতে যেতে চাই আমার সহকর্মী আরিফুর রহমানের কাছে। আরিফ, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন এবং সেখানকার আবহাওয়া এখন কেমন? ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, সে খবরও জানতে চাই। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং গত কয়েকদিনের টানা বর্ষণে মুহুরী নদীর এই স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার পরে এখন যেভাবে ঠিক এর থেকে বেশি গতিতে পানি ঢুকেছিল, এখন হচ্ছে কিছুটা কমেছে। তবে হচ্ছে যে এভাবে পানি ঢুকলেও এখন হচ্ছে যে এই যে বড়ইয়া যে গ্রামটি, বড়ইয়া গ্রাম থেকে এখন দক্ষিণ ফতেহপুর এই সকল এলাকার নতুন নতুন গ্রামের কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দেখছেন যে পানি এখন যেভাবে ঢুকছে, এভাবে থাকে তাহলে হচ্ছে আরো নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে এখনো মুহুরী নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাকে আবহাওয়ার কথা যদি বলি, এখন কিন্তু এখানে এখন হচ্ছে যে রোদ, কিন্তু যে এখানে রোদ বৃষ্টির উপর কিন্তু এখানকার ফুলগাজী বন্যা নির্ভর করে হচ্ছে ভারতের যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে যে এদিকে যে কোনো মুহূর্তে হচ্ছে যে বন্যা দেখা দেয় এবং কি হচ্ছে যে এখন যে পানি হচ্ছে যে পরশুরাম এবং ফুলগাজীতে যে মুহুরী নদী, কহুয়া এবং সিলোনিয়া নদী রয়েছে, সেই নদীগুলোর বেড়িবাঁধ ভেঙে যাবে এবং হচ্ছে যে বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছেন যে তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে একটি টেকসই বাঁধ, যাতে করে হচ্ছে যে প্রতি বছর তাদের যে বিগত 40 থেকে 50 বছর ধরে যে তারা যে ভয়াবহ যে বন্যার শিকার হয়, সেই বন্যা থেকে তারা রক্ষা চায়। এবার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে 7,340 কোটি টাকা, সেই প্রকল্পটি যাতে যথাযথভাবে যারা করা হয়, যদি করা হয় তাহলে তারা অতীতের যে ভয়াবহ যে বন্যার কবলে তারা পড়েছে, এই বন্যা থেকে তারা রক্ষা পাবে। অন্যদিকে হচ্ছে যে 2005 থেকে 2011 সালে যে প্রকল্পটি ছিল সেটি কিন্তু দায়সারাভাবে করার কারণে মূলত হচ্ছে যে এরকম বন্যার কবল থেকে ফুলগাজী পরশুরামের মানুষ কিন্তু রক্ষা পায়নি। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী আরিফুর রহমান। অন্তর্বর্তী সরকারের 10 মাস অতিবাহিত হলেও
দেশের মানুষকে আশানুরূপ কিছু দেখাতে পারেনি তারা। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দুপুরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব সমাবেশে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় উপদেষ্টাদের কর্মতৎপরতা নেই। বাজার বা ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হলেও সরকারের মাথা ব্যথা নেই। আলাল আরো বলেন, নির্বাচনের কথা বললে সরকারের রাগ হয়, কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংকটের সমাধান আসবে না। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির পক্ষ থেকেই তালিকা করা হবে বলেও জানান তিনি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। গুম কমিশনের তদন্ত রিপোর্ট এসেছে 23 ঊর্ধ্বতন কর্মকর্তার নাম। তারা র্যাব ও ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা। গুম থেকে ফিরে আসা 2 ভুক্তভোগীর আদ্যপান্ত তদন্ত করতে গিয়ে তাদের নাম পেয়েছে তদন্ত কমিশন। রিপোর্টে এসেছে 6টি সংস্থা 3 ধাপে 16 বছর ধরে এসব গুম করেছে। কমিশনের রিপোর্টের ভিত্তিতে রিপোর্ট করছেন সহকর্মী মনিরুল ইসলাম। ব্যারিস্টার আরমান যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেয়া মীর কাশেম আলীর ছেলে। তার বাবাকে ফাঁসি দেবার আগে একটা সময় আরমানকে ধরে নিয়ে এই সেলে গুম করে রাখা হয়। প্রায় 8 বছর পর মুক্ত হন তিনি। আরমানের এই ঘটনা তদন্ত করতে গিয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশন ধারণা করেছিল তাকে হয়তো আয়না ঘরে রাখা হয়েছে, কিন্তু তার সাক্ষ্য অনুযায়ী প্রমাণ মেলে তাকে আয়না ঘরে নয়, রাখা হয়েছে র্যাবের টিএফআই সেলে, যার কোড নাম ছিল হাসপাতাল বা ক্লিনিক। আরমান গুম আছে এটার সাথে জড়িত এবং তা পরে জেনেও কোনো ব্যবস্থা না নেয় র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার নাম এসেছে তদন্ত কমিশনের রিপোর্টে। একটা বাহিনী অ্যাবডাক্ট করছে, এক বাহিনী ডিটেইন করছে, আরেক বাহিনী হয়তো রিলিজ করে দিচ্ছে অথবা এক্সিকিউশনে যাচ্ছে। সো এইটা এই প্রক্রিয়ায় হয়ে আসছিল। এখানে প্রত্যেকটা বাহিনী ইনভলভ মোরলেস, বিশেষ করে ইন্টেলিজেন্স উইংগুলো, ডিজিএফআই বা র্যাবের যে ইন্টেলিজেন্স উইং সো তারা এটা কন্টিনিউয়াসলি করেছে ওভার দ্য টাইম পিরিয়ড ফ্রম 2009 টু 5th অগস্ট। কমিশনের রিপোর্টে আরেকটি ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে, সেটা সাবেক সেনা কর্মকর্তা ও জামাত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসর আজমির গুমের ঘটনা। রিপোর্ট বলছে, আজমি যতদিন গুম ছিলেন সেই সময় ডিজিএফআই এর দায়িত্ব ছিলেন 5 মহাপরিচালক এবং 1 জন পরিচালক, যাদের সবাইকে 5 আগস্টের পর চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। গোয়েন্দা সংস্থাটির জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেসিআই এর কোড নাম ছিল আয়নাঘর। ডিজিএফআই এর এই ফ্যাসিলিটিটার আগে কোড নাম ছিল ব্ল্যাক হোল। তারপরে পরবর্তীতে 2009 অনওয়ার্ডস কোনো একটা সময়ে এটার নাম দেওয়া হয়েছে, তাদের দেয়া নাম হলো আয়নাঘর। তো আমরা একটা প্রোফাইল তৈরি করে আমাদের যে অফিসার যারা ছিলেন তাদের সাথে আমরা শেয়ার করতে শুরু করি। এটা সব সকল এজেন্সি, আমাদের এটা ডিজিএফআই ছিল, এটা আমাদের জানা ছিল না। আমরা এটা র্যাবকেও দিয়েছি, আমরা এটা ডিজিএফআইকেও দিয়েছি। র্যাবের একজন অফিসার সর্বপ্রথম বলেন আমাদেরকে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যে উনি এই ফ্যাসিলিটিটা চিনেন বিকজ উনি একজন ডিটেনিকে ওখানে ড্রপ করেছিলেন। এরপর থেকে আর কি আমরা জানতে পারি যে এই ফ্যাসিলিটিটা এক্সিস্ট করে। কমিশনের রিপোর্টে শুধু 2টি ঘটনার তদন্তে এই 22 জনের নাম এসেছে। তবে চৌধুরী আলম, ইলিয়াস আলী বা সাজেদুল সুমনের মতো বড় বড় ঘটনার আদ্যপান্ত এখনও তদন্ত হচ্ছে। কমিশনের শেষ রিপোর্টে 2009 থেকে 2024 পর্যন্ত গুমের সাথে জড়িত ও দায়ী আরও কর্মকর্তার নাম আসবে বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে আরো জানবো, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, বিক্ষোভকারীরা এখন কোথায় অবস্থান করছেন এবং কি বলছেন তারা? ঠিক বাদ জুমার পরপরই কিন্তু এই যে ইসরায়েলি আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশের মুসলিম সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জামে মসজিদে নামাজ শেষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সর্বস্তরের মানুষ তারা কিন্তু একত্রিত হয়েছে এই যে ইসরায়েলি আগ্রাসন, ইরানে সেই আগ্রাসনের বিরুদ্ধে। এখানে
এসেছে, মিছিল করেছে, পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। এই মিছিল থেকে তারা বারবার বলছেন যে শিয়া এবং সুন্নি, এই সুন্নি যে বিভেদ, সেই বিভেদ এখন আর কাজ করলে ধ্বংস হবে। মুসলমানকে বাঁচাতে, মুসলিম সমাজকে বাঁচাতে হলে, ইসলামকে বাঁচাতে হলে শিয়া সুন্নির যে বিভেদ, সেই বিভেদ ভুলে গিয়ে এক হতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে যে এক হয়ে এই যে ইরানে তারা আগ্রাসন চালাচ্ছে, ফিলিস্তিনে তারা আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে তাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং এই কথাটাই কিন্তু তারা বারবার বলছেন। এখানে যারা আছেন তাদের কাছ থেকে শুনি, আপনারা কেন আজকে আমরা দাঁড়িয়েছি? আজকে ইসরায়েলে বর্বরোচিত হামলা হচ্ছে, সেই হামলার প্রতিবাদে এবং ইরান, মিশর, ইরান, তুরস্ক, কাতার, এরা সব মিলে সারা বিশ্ব মুসলিম ঐক্য হোক, এটাই আমরা চাচ্ছি। মুসলিমদের মধ্যে তো ঐক্য নেই। আমরা দেখেছি যে ইরানের এই হামলা নিয়ে অনেকেই কথা বলছে না, কেন? মুসলমানরা তো ঘুমিয়ে আছে, আগেও কখনো জেগে ওঠে নাই, এখনো জেগে উঠছে না, তারা জেগে উঠবে এই আশাই আমরা ব্যক্ত করছি এবং মুসলিম একটা ঐক্যের দরকার এখন, বুঝছেন? এই মুসলিম ঐক্যের জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। থ্যাংক ইউ। ছিলেন যে ঐক্যের জন্য কিন্তু এখন তারা রাস্তায় নেমেছে এবং এই ঐক্যই পারে যে যুদ্ধ চলছে সারা বিশ্বব্যাপী, মুসলিম নিধনের যে যুদ্ধ, সেই যুদ্ধ যেন দীর্ঘস্থায়ী না হয় এবং যারা যুদ্ধে লিপ্ত হয়েছেন সেই আগ্রাসী দেশগুলো যেন সরে যায়, সে আহ্বান ছিল এই মঞ্চ থেকে। রাব্বি, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার মুরাদনগরে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংরাবাজার থানা হেফাজতে থাকা শেখ জুয়েল নামের ওই ব্যক্তি মারা যায়। নিহত স্বজনরা জানান, জুয়েল এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতেন। গতকাল সকালে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। থানায় গিয়ে তার সাথে দেখাও করে পরিবার। পরে জানতে পারেন জুয়েল মারা গেছেন। পরিবারের অভিযোগ, থানায় নির্যাতন করা হয়েছে। এই বিষয়ে বাংরাবাজার থানায় ওসি জানান, গতকাল 70 পিস ইয়াবা সহ কয়েকজনের সাথে জুয়েলকেও আটক করা হয়। থানায় আনা হলে জুয়েলের হঠাৎ বুকে ব্যথা ওঠে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুয়েল স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে নেতাকর্মীরা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেছেন তারা। তারা পুলিশে দূরে লয়ে আই বসছে, এর আগে বলে উঁচি মানছে তো কইছে মাইক দূর করছে তারা। আমি দর জানি না, আমার কথা কইতে দিছে না। আমার জামাই সুস্থ আছিল, ভালো আছিল, তারা মাইরা লাইছে। গাজীপুরের শ্রীপুরে ডাকাতের হামলায় মারা গেছেন এক অটোরিকশা চালক। এ সময় ক্ষুব্ধ জনতার পিটুনিতে মারা যায় এক ডাকাতও। গ্রেপ্তার হয়েছে দলের বাকি 4 সদস্য। বৃহস্পতিবার রাতে সাতখামাইর বরমী অঞ্চলের সড়কে ডাকাতির সময় প্রাণ হারান আবুল কালাম নামের ওই সিএনজি অটোরিকশা চালক। ভুক্তভোগীরা জানান, সড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনে ডাকাতি করছিল একদল ডাকাত। এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে জড়ো হয় এলাকাবাসী। তাদের সহায়তায় ধরা হয় কয়েকজনকে। এ সময় গাড়ির আঘাতে ডাকাত সদস্য আরিফ হোসেন আহত হয়। পরে ক্ষুব্ধ জনতার পিটুনিতে মৃত্যু হয় তার। পুলিশ ঘটনাস্থল থেকে 4 ডাকাতকে গ্রেফতার করে। সাতকামাই মাঠে আপনার জঙ্গল দেয়া, এই জঙ্গলের ভিতরে গাছ ফলাইছিল, গাছ ফলায় 5 জন তারে আক্রমণ করছে। যাত্রী গেছে গা, তার 5 জন মিলে আক্রমণ করছে। সিএনজি ড্রাইভার তাকে ওই ডাকাত দল একটি কূপ মারে। এই কূপের আঘাতে সেও গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর হাসপাতাল থেকে রেফার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওইখান থেকে তাকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে গেলে প্রতিমধ্যে সে মারা যায়। পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। ভোরের দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে হয় এই দুর্ঘটনা। এতে সন্ন্যাসী থেকে ইন্দুরকানী পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ প্রায় বন্ধই। স্থানীয়রা জানায়, ঝুঁকিপূর্ণ বৃষ্টিতে প্রায় 5 টনের অধিক ভারী যান চলাচল নিষিদ্ধ। বৃহস্পতিবার রাতে কয়লা বোঝাই একটি ট্রাক সেতুতে উঠলে এক পর্যায়ে সেটি ভেঙে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। ব্যাপার থাকে না, মনে করো তোমার কবে শেষ হবে শিশু পার্কের কাজ জানে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চলছে ভূমি উন্নয়নের কাজ, বাকি রয়ে গেছে রাইডের অবকাঠামো, টেন্ডার সহ পুরো প্রক্রিয়া। নকশার পরিবর্তন না হলেও কমবে খরচ। পার্কে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পে
কংক্রিটের ভূগর্ভস্থ পার্কিংয়ের কাজ এখনও শেষ হয়নি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সবুজ ধ্বংস করে কংক্রিটের স্থাপনা নির্মাণে জড়িতদের শাস্তির আওতায় আনা দরকার। শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত, ছবি মোহাম্মদ সুমনের। একসময় পার্কটি ছিল রাজধানীর শিশুদের আনন্দের এক জায়গা। 2019 সালের জানুয়ারিতে নোটিশ দেয়া হয় বন্ধের। এতদিনে পড়ে গেছে ধুলোর আস্তরণ, আর ভেতরের দৃশ্য তো যুদ্ধ বিধ্বস্ত জনপদের। ভেঙে ফেলা হয়েছে। 2019 সালের জানুয়ারিতে নোটিশ দেয়া হয় বন্ধের। এতদিনে পড়ে গেছে ধুলোর আস্তরণ, আর ভেতরের দৃশ্য তো যুদ্ধ বিধ্বস্ত জনপদের। ভেঙে ফেলা হয়েছে আগের রাইডগুলোর বেশিরভাগ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভূগর্ভস্থ পার্কিং তৈরির কাজ চলছে এখানে। 397 কোটি টাকার প্রকল্পটি শেষ হয়নি 7 বছরে। কবে শেষ হবে জানতে চাইলেও সাড়া মেলেনি মন্ত্রণালয়ের। প্রকল্প পরিচালক যুগ্ম সচিব প্রণব কুমার সাহাকে বারবার ফোন করা হলেও সাড়া দেননি। প্রকল্প এলাকায় এখনো চলছে অবকাঠামো নির্মাণের কাজ। এক জায়গায় খোঁড়া হয়েছে বিশাল গর্ত। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পার্কিংয়ের কাজ শেষ হলে শিশু পার্কের রাইড স্থাপনের কাজ শুরু করবে দক্ষিণ সিটি। কংক্রিটের আচ্ছাদনের অংশ বাদে বাকি জায়গায় বসবে রাইডগুলো। এরই মধ্যে বুয়েটের কাছে পার্কের বিষয়ে পরামর্শ চেয়েছে দক্ষিণ সিটি। পুনর্মূল্যায়ন হতে পারে 603 কোটি টাকার শিশু পার্ক প্রকল্পটি। কিছু কাজ এদিক সেদিক হলেও বদল হচ্ছে না মূল নকশা। ডিজাইন রিভাইজ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ডিজাইন রিভাইজ করব না। কবে শেষ হবে এই বিষয়ে আমি আপনাকে কোনো ধারণা দিতে পারবো না এখন পর্যন্ত। কারণ হলো বুয়েট থেকে ডিজাইন কিভাবে আসবে, স্পেসিফিকেশন কিভাবে আসবে, তারপরে টেন্ডার হবে, সেই টেন্ডার অনুযায়ী বিদেশ থেকে মাল আসবে। অতএব এটা একটা লং প্রক্রিয়া। বাজেট কি এই থাকছে নাকি এটা বাড়বে কমবে? আমি যতটুকু জানি কমতে পারে, বাড়ার সম্ভাবনা নেই। শিশু পার্কের জায়গার সবুজ ধ্বংস করে পার্কিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল। বলছেন এটি অপরিকল্পিত। সেখানে প্রচুর হিট জেনারেট করবে। শিশু পার্কে মানুষ আসে তো একটু আরামের জন্য, স্বস্তির জন্য। সেফ পাগলামির মাধ্যমে আমরা শিশু পার্কটা ধ্বংস করে দিলাম এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, গণপূর্ত, সিটি কর্পোরেশন সবাই মিলে পাগলামিটা একত্রে করলো। কেউ জানে না কি হচ্ছে। তাহলে এই একটা ছোট মানে সহজভাবে একটা প্ল্যান করা উচিত, যে প্ল্যানটা জনগণকে দেখে মতামত নিয়ে দ্রুত 1-1.5 বছরের বেশি পার্কটা নেওয়া উচিত না। ইতিমধ্যে 7 বছর পার হয়েছে। পার্কিং এবং শিশু পার্ক তৈরি করতে এখানে চলছে রীতিমতো ধ্বংসযজ্ঞ। অথচ পুরনো পার্কটির এই জায়গা ছিল সবুজ। গাছের ছায়ায় রাইডগুলোতে খেলতে আনন্দ পেত শিশুরা। একদিকে পার্কের সবুজ ধ্বংস করে তৈরি করা হয়েছে বিশাল কংক্রিটের আচ্ছাদন, অন্যদিকে দীর্ঘদিনেও কাজ শেষ হয়নি এই প্রকল্পের। এই প্রকল্পটি অনাচারের এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি শিশুদের খেলার জায়গা ধ্বংস করায় বিরক্ত নগরবাসী। তাদের প্রশ্ন, এই প্রকল্পের কাজ শেষ হবে কবে? শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দুপুরে বাংলাদেশে আরও একটি বিরতি নিচ্ছে, ফিরব কিছুক্ষণের মধ্যে। বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে জনসংহতি সমিতি জেএসএস এর 9 সদস্য। ভোরে গোপন তথ্যের ভিত্তিতে টঙ্কাবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ার অভিযান চালায় আলীকদম সেনা জোনের সদস্যরা। গ্রেপ্তার করা হয় জেএসএস এর 9 সদস্যকে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে অস্ত্র, মোবাইল ফোন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ হয়েছে। গ্রেপ্তারকৃতদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে। জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল মানুষের চাপে পিষ্ট বাংলাদেশ। কক্সবাজারের টেকনাফ উখিয়ার 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা এখন 12.5 লাখের বেশি। তাদের দেশ মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে থমকে আছে প্রত্যাবাসন প্রক্রিয়াও। পর দেশে বোঝা হয়ে না থেকে নিজ ভূমে ফেরার আশায় রোহিঙ্গারা। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতন নিপীড়নে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গারা গত কয়েক দশক ধরে দফায় দফায় এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। 2017 সালে একসাথে অনুপ্রবেশ করে 8 লাখের বেশি।
এরপর 2 দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমার সরকারের উপর রোহিঙ্গাদের আস্থা সংকটের কারণে তা ভেস্তে যায়। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা টেকনাফ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আগামী ঈদের আগেই প্রত্যাবাসন প্রক্রিয়ার শুরুর আশ্বাস দেন। লাইফ অতক্ষণের মাঝে কমফর্টেবল ফিল করিম যে তারিখের মাঝে আর জেরে আর মাদারলেন আছে যে তো আর কি এটা যদি আর জায়গায় ফেললি রিসেটেলমেন্ট নিয়ে যদি ওরা চলে যায় এইখানে যারা বাদ বাকি রোহিঙ্গারা আছে আনএডুকেটেড আছে ওরা তো কিছু করতে পারবে না। আর দেশের মাঝে মানে রিপাট্রিয়েশন করতে গেলে ইয়ার বেশি কমবো আর তেল হলাত বা বাসাতে আসি মানে আর শান্তি নাই। সরকারি বেসরকারি কিছু সংস্থার মতে এর মধ্যেই বেশ কিছু রোহিঙ্গাকে বিভিন্ন দেশে পুনর্বাসন করা হলেও রোহিঙ্গারা অন্য কোথাও শরণার্থী হিসেবে থাকার পরিবর্তে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বেশি আগ্রহী। আমাদের দায়িত্ব দিয়ে দেশে চলে যান, তা আমরা তো নিজে যাইতে পারবো না, কিভাবে যাইতে যা দায়িত্ব দিয়ে দেশে চলে যান, তা আমরা তো নিজে যাইতে পারবো না, কিভাবে যাইতে যা তো দায়িত্ব তো সরকারের। এখন যদি আর কান্দে যদি আর শান্তি করে দিতে গেলে আর জায়গা তারা যাইবে সুন্দর করে মাধ্যমে তারা জিল্লা চলাচল করে আর আইলে চলাচল করে ওর মাধ্যমে বললে আর আইলে দেখাই। এমনিতেই লাখ লাখ রোহিঙ্গার চাপ, তার উপর সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের পুশিন করা অনেক রোহিঙ্গাও আশ্রয় নিচ্ছে টেকনাফ উখিয়ার ক্যাম্পে। আর আবার রাতিয়া গাড়ি বেরিয়ে বাংলাদেশ ফুসবেক গজ্জে বলে হইয়া দূরা একজনের এক বর্ডার তো দিয়ে রাত আনিয়া রাত 2টা বাজে আমরা বর্ডার খুলিয়ে গেট খুলিয়ে আমরা পার করে দিচ্ছি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই বিপুল শরণার্থীর চাপ আর কতদিন সইতে হবে? প্রত্যাবাসনই বা কবে? প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব, বাংলাদেশও সহযোগিতা করবে। সেজন্য মিয়ানমার গভর্নমেন্ট এবং রাখাইনে যারা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন, আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হবে। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। বাংলাদেশ ভারত সম্পর্কের মাঝে উত্থান পতন থাকলেও ভবিষ্যতে এই সম্পর্ক উন্নত হবে। হবিগঞ্জে বিশ্ব যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ভারতের সরকারি হাইকমিশনার চন্দ্রশেখর রায়। সকালে হবিগঞ্জ শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রায় 2 শতাধিক শিশু, নারী ও পুরুষ অংশগ্রহণ করে যোগ ব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে ভিসা ইস্যু প্রসঙ্গে ভারতীয় ভিসা প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন চন্দ্রশেখর রায়। The relation between two countries always remain up and down. So sometimes good, sometimes bad. So it will definitely improve in future. No, people are applying and they are getting visa. The people who practice yoga, they do not fall ill generally. 15% বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের এই সমাবেশে সরকারি কর্মচারীদের জন্য জারিকৃত নতুন আইনের কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা। তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার, অথচ বিগত স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে তারা। দাবি তোলেন, অবিলম্বে সরকারি কর্মচারীদের জন্য করা নতুন আইন বাতিল করতে হবে। একই সাথে পে কমিশন গঠন করে চলতি বাজেটেই 50% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি তোলেন তারা। বিগত স্বৈরাচার সরকার 5% মহার্ঘ ভাতা দিয়ে গেছে। সেই 5% ঢাকার জন্য এই শাক দিয়া মাছ ডাকছে। এই 15% প্রণোদনার নামে প্রতারণা করা হয়েছে। বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে এক কালো আইন বাতিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাবে। কক্সবাজার থেকে 1350 কিলোমিটার হেঁটে এভারেস্টে উঠে বিশ্ব রেকর্ড গড়া শাকিল ফিরলেন নিজ দেশে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে সকালে তার পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান হয়, যেখানে রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দেন এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিল। বাংলাদেশ থেকে পায়ে হেঁটে সরাসরি এভারেস্টের চূড়ায় অসম্ভবকেই সম্ভব করলেন ইকরামুল হাসান শাকিল। 25 ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে হাঁটা শুরু করেন শাকিল। 19 মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতের চূড়ায় দাঁড়ান লাল সবুজ পতাকা উড়িয়ে।
যে পতাকা তার হাতে তুলে দিয়েছিলেন দেশের বিশিষ্টজনরা এভারেস্ট জয়ের পর তাই প্রত্যর্পণ করলেন গুণীজনদের কাছে। আয়োজিত সংবাদ সম্মেলনে দীর্ঘ ৩.৫ মাসের অভিজ্ঞতা বর্ণনা করেন ইকরামুল হাসান শাকিল। আমার ইচ্ছে ছিল যে আমি এমন একটা অভিযান করবো যে এভারেস্টে, যে অভিযানটা আমাদের সমুদ্রের সাথে হিমালয়ের কানেকশন করবে, দুটাকে একটা ব্রিজ তৈরি করবে। তো সেই থেকে লক্ষ্য থেকেই আমার এই অভিযানটা করা, কিন্তু এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা ছিল, সেগুলো আস্তে আস্তে অতিক্রম করতে হয়েছে সকলের সহযোগিতা নিয়ে। আমরা যারা পর্বত আরোহণ যাই, আমাদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। যদি হয় তাহলে পৃথিবীর দুর্গম যে পর্বতগুলো আছে সেগুলো চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারবো। অনুষ্ঠানে বিশিষ্টজনদের পাশাপাশি ছিলেন অ্যাডভেঞ্চার প্রেমী ও পাহাড়ে অভিযাত্রী বিভিন্ন সংগঠনের সদস্যরা। বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত এবং শিক্ষা অনুরাগী আব্দুল্লাহ আবু সাইদ শাকিলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন। আমাদের মনের মধ্যে এভারেস্ট আছে, তাকে জয় করতে পারলে আমি ওই এভারেস্টকে জয় করব। এবং আমাদের দেশে যে জনসংখ্যা, তাতে আরো অনেক অনেক মানুষের এভারেস্টে যাওয়া উচিত, কেমন? এবং আশা করি যাবে। বঙ্গোপসাগর থেকে এভারেস্টের চূড়া পর্যন্ত পুরো পথ হেঁটে যাওয়া কোনো ছোট কৃতিত্ব নয়। এই ধরনের অভিযান পরিচালনার জন্য প্রচুর সাহস এবং সহনশীলতার প্রয়োজন। নেপাল এবং বাংলাদেশকে আরো সংযুক্ত করার জন্য আপনার ভালো কাজ চালিয়ে যান। এভারেস্ট জয় ছাড়াও দুঃসাহসিক অভিযানের জন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে বেশি বেশি পৃষ্ঠপোষকতার দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ইটের জবাবে পাটকেল, তাতেই দিশেহারা নেতানিয়াহু প্রশাসন। এতদিন গাজার বিভিন্ন হাসপাতালে হামলা চালানো ইসরায়েল নিজেই এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি। ইরানের লক্ষ্যবস্তু তারা। নিরুপায় হয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তুলেছেন বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ। এই বক্তব্যকে অবশ্য একচোখা মানবতা হিসেবে দেখছেন অনেকে, কারণ দিনের পর দিন নেতানিয়াহু হামলার জন্য টার্গেট করেছেন গাজার হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রগুলো। কিছুদিন আগেই মুহুর্মুহু হামলা চালিয়ে ধ্বংস করা হয় গাজার একের পর এক হাসপাতাল। অথচ এখন ইসরায়েলের মিসাইলের ধ্বংসযজ্ঞ দেখছে ইসরায়েল। নিজেদের কর্মের এমন ভয়াবহ পরিণতি যে এত দ্রুত দেখতে হবে তা নিশ্চয়ই কল্পনাও করেনি তেল আবিব। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে। এর মধ্যে অন্যতম সোরোকা হাসপাতাল। বীরশেবা এলাকার এই হাসপাতালটিতে মিসাইল আঘাত হানার পর আগুন ধরে যায়, ধসে পড়ে বিভিন্ন অংশ। এ ঘটনা স্মরণ করিয়ে দেয় গাজার হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলোয় ইসরায়েলি তাণ্ডব। হাসপাতালে শুধু গুরুতর রোগীদেরই রাখা হয়েছে, আর তাদেরকে লক্ষ্য করে চালানো হয়েছে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা। এর অন্য কোনো ব্যাখ্যা নেই। এটা চরম আতঙ্কজনক এবং অমানবিক ঘটনা। ফিলিস্তিনের হাসপাতালগুলোয় হামলা চালিয়ে উপহাস করে এসেছে নেতানিয়াহু প্রশাসন। সেসব হাসপাতালের নিচে নাকি হামাসের ঘাঁটি ছিল, এমন দাবিও করা হয়। ঠিক একইভাবে সোরোকা হাসপাতালে হামলার ব্যাপারে তেহরানের দাবি সংলগ্ন একটি সামরিক ও গোয়েন্দা সদর দপ্তর ছিল তাদের মূল লক্ষ্য। এবার যখন ইসরায়েলি হাসপাতাল ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার, তখন যেন টনক নড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর। বলছেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে তেহরান। সাধারণ মানুষই তাদের লক্ষ্য, কারণ ইরানে অপরাধীদের শাসন চলছে। বিশ্বে অন্যতম বড় সন্ত্রাসী শক্তি হিসেবে তারা পারমাণবিক অস্ত্র পেতে চায়, যাতে পুরো দুনিয়াকে ভয় দেখিয়ে চালানো যায়। আর সেই অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না তারা। ১.৫ বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে ধ্বংস করা হয়েছে গাজার অন্তত ৩৬টি হাসপাতাল। রেজবানা সাইমা, যমুনা নিউজ। এদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ইহুদিবাদী সংগঠন। জুইশ ভয়েস ফর পিস নামক সংগঠনটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। এক্সে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বছরের পর বছর ধরে চলে ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধ চালিয়ে আসছে ইসরায়েল। এর পাশাপাশি মার্কিন সামরিক সহায়তাও দেয়া হচ্ছে, যার পরিণতিতে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে যে কোনো মূল্যে তেল আবিবকে সমরাস্ত্র সহায়তা বন্ধের দাবি জানায় জেভিপি। ইরানে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে ভেনেজুয়েলার সাধারণ মানুষ। ইরান ও ভেনেজুয়েলার পতাকা গায়ে জড়িয়ে রাজধানী কারাকাসে মিছিলে শামিল হন শতাধিক মানুষ।
রুহুল্লাহ খামেনির পাশে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে প্রতিবাদী কণ্ঠে স্লোগানে মুখরিত হয় রাজপথ। সমাবেশে অংশ নেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় পরিষদের সভাপতি। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে তার কড়া সমালোচনা করেন বিক্ষোভকারীরা। এই প্রতিবাদে অংশ নেয় ভেনেজুয়েলার নানা বয়সী সাধারণ মানুষ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।